কাশ্মীরে হামলার আগাম খবর ছিল গোয়েন্দাদের কাছে। এলাকার তথ্য ভুল থাকায় ঠেকানো যায়নি দাবি ভারতীয় গণমাধ্যমের। ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে রাশিয়ার হস্তক্ষেপ। গাজায় মানবিক বিপর্যয়, কেবল বোমা হামলায় নয়, প্রাণ যাচ্ছে অনাহারেও। ক্ষুধার জ্বালায় মারা গেছেন অন্তত 57। খাদ্য এবং ঔষধ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। বিমান হামলায় নিহত আরও 39। রুশ বিজয় দিবসের আগে ইউক্রেনের শীতল হুমকি। মস্কোয় বিশ্ব নেতাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে না কিয়েভ। পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাটক আখ্যা জেলেনস্কির। অস্ট্রেলিয়া নির্বাচনে লেবার পার্টির ভূমিধস জয়। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি আলবানিজ। 150 আসনের মধ্যে পেতে যাচ্ছে 86টি, বিরোধীদের ভরাডুবি। এবং হজ যাত্রীদের জন্য মক্কায় আবাসন সুবিধা বাড়ালো সৌদি আরব। 3161টি ভবনকে দেওয়া হয়েছে লাইসেন্স। স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার আগাম খবর ছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে। তবে এলাকা ভুল হওয়ায় হামলা ঠেকানো যায়নি বলে দাবি দেশটির গণমাধ্যমের। গোয়েন্দা সংস্থাগুলোর মতে হামলার সময় দুটি বিদেশি এবং দুটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে রাশিয়া। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর থেকেই থমথমে ভারত পাকিস্তান রাজনৈতিক পরিস্থিতি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই হামলাকে ঘিরে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের তথ্য মতে পেহেলগামে হামলার আগেই এই সম্ভাব্য হামলার বার্তা পৌঁছেছিল স্থানীয় নিরাপত্তা বাহিনীর কাছে। তবে সেই গোয়েন্দা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্ধারিত সফরের সময়কে ঘিরে হামলার স্থান হিসেবে উল্লেখ ছিল শ্রীনগরের আশেপাশের এলাকা। 19 এপ্রিলে সেই সফর বাতিল হলেও 4 দিন পরই 22 এপ্রিল হামলা হয় 90 কিলোমিটার দূরের পেহেলগামে। প্রাণ হারান 26 জন। এই গোয়েন্দা ত্রুটির দায়ভার ঘিরে প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন। যদিও পুলিশ ও সেনাবাহিনী আগাম সতর্ক ছিল, তবে গোয়েন্দা প্রতিবেদনে স্পষ্টভাবে পেহেলগামের নাম ছিল না। প্রতিবেদনে আরও জানানো হয়, হামলার পর থেকে জঙ্গিরা স্থানীয় এলাকায় লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সংস্থাগুলোর মতে হামলার সময় দুটি বিদেশি ও দুটি স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী জড়িত ছিল। স্থানীয় গোষ্ঠী দুটি পর্যটকদের একপাশে জড়ো করে, এরপর গুলি ছোড়ে বিদেশি সদস্যরা। বৈসারান উপত্যকায় মাত্র একটি প্রবেশপথ ও টিকিটিং ব্যবস্থা থাকায় কেউ পালাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন এক কর্মকর্তা। এদিকে পেহেলগামে পর্যটক হত্যার পর পাক ভারত উত্তেজনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ। পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র, অর্থনৈতিক ধ্বংস এবং কাশ্মীরে নিপীড়ন বৃদ্ধির জন্য ভারতের প্রধানমন্ত্রী তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। ফয়সালাবাদে এক অনুষ্ঠানে তিনি জানান, নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে পাকিস্তানের চুক্তি বাতিল করতে বলেছিলেন। ভারতের একতরফাভাবে সিন্ধু নদ চুক্তি বাতিল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমান বলেও মন্তব্য করেন তিনি। এই উত্তপ্ত পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে রাশিয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যা মেটাতে সিমলা চুক্তি ও লাহোর ঘোষণার আওতায় আলোচনা চালানোর আহ্বান জানিয়েছে মস্কো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধের শঙ্কায় প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের কাশ্মীর সীমান্তের বাসিন্দারা। চাকৌঠিতে বাংকার তৈরি করছে স্থানীয়রা। সীমান্তবর্তী অন্য গ্রামগুলোও নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি। গেল কয়েকদিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তানের কাশ্মীর সীমান্তে। পর্যটকদের উপর হামলার পর থেকে নিয়ন্ত্রণ রেখায় পাল্টাপাল্টি গুলি বিনিময় হয় দুই দেশের সেনাদের মধ্যে। এমনকি নিজেদের সামরিক শক্তি প্রদর্শনেও মহড়া চালায় ভারত পাকিস্তান। এরই জেরে পাহাড় ঘেরা এই জনপদে বিরাজ করছে থমথমে অবস্থা। কাশ্মীর সীমান্ত ঘেঁষা পাকিস্তান নিয়ন্ত্রিত চাকোঠি গ্রামের বাসিন্দারা আছেন যুদ্ধের শঙ্কায়। সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয়রা বাংকার তৈরি করছে। আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু কেউ যদি এগিয়ে আসে তবে এমন জবাব দেব যে শহীদ হতে হলেও দেশের মাটি রক্ষা করব ইনশাআল্লাহ। मैं तो पाकिस्तान के साथ हूँ।
আমরা পাকিস্তানের সঙ্গে আছি, সেনাবাহিনীর পাশে আছি, শুধু বাচ্চাদের রক্ষা করার মতো একটা আশ্রয় চাই। যুদ্ধ হলে আমরা আমাদের পরিবারকে এই বাংকারে রাখবো। পাতলা টিনের ঘর গোলা বারুদের আঘাত ঠেকাতে পারবে না, কিন্তু এই বাংকার নিরাপদ। আমরা সেনাবাহিনীর পাশে আছি। ভারতের কাশ্মীরের পাহাড়ি এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তোলে। এসব অভিযোগ অস্বীকার করে পাকিস্তান জানায়, ভারত সীমান্তে সামরিক অভিযান চালাতে পারে এমন গোয়েন্দা তথ্য রয়েছে তাদের হাতে। নাদিম মারজান, সময় সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পাশাপাশি প্রকট আকার ধারণ করছে দুর্ভিক্ষ। খাদ্য এবং ঔষধের সংকটে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ ফিলিস্তিনি। এছাড়া একদিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন আরও ৩৯ জন। আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মেয়ের বিয়ে হয়েছে মাত্র ২ দিন। সেই সদ্য বিবাহিতা মেয়ে ও তার স্বামী ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। নতুন জীবনে পা রাখতে না রাখতেই মেয়ের এমন মৃত্যুতে শোকে কাতর মা। তারা তো কিছুই করেনি, ২ দিন হলো বিয়ে হয়েছে, কি দোষ ছিল ওদের? শনিবার দিনভর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অনেকেই। খান ইউনুস শরণার্থী শিবিরে রাতে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ওষুধ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। এতে করে গাজায় প্রায় ২৩ লাখ মানুষ অনাহারে রয়েছেন। উপত্যকাটিতে এখন শুধু বোমা হামলায় নয়, ক্ষুধায় প্রাণ হারাচ্ছেন শিশুসহ অনেকে। এদের মধ্যে অনেকেই চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা বলছেন, দ্রুত ত্রাণ সহায়তার ব্যবস্থা না করা হলে অনাহারে মৃতের সংখ্যা বাড়তেই থাকবে। এদিকে গাজামুখী একটি ত্রাণবাহী জাহাজে আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। মাল্টার কাছে শুক্রবার কনসাইন্স নামের জাহাজটিতে আগুন ধরে গেলে উদ্ধার কাজে নামে টাগবোট। জাহাজে তুর্কি ও সুইডিশ নাগরিক সহ ১৬ জন ছিলেন। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের দাবি, হামলায় ইসরায়েল জড়িত। তবে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছে, এই হামলার স্বাধীন তদন্ত জরুরি। তাদের মতে গাজা অবরোধ আন্তর্জাতিক মানবাধিকার আইনে যুদ্ধাপরাধের শামিল। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, শনিবার ভোরে জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। তবে ক্ষেপণাস্ত্রটি গন্তব্যে পৌঁছার আগেই প্রতিহত করা হয়। এটি হাউথি বিদ্রোহীদের ছোড়া ৪র্থ ক্ষেপণাস্ত্র বলে দাবি তাদের। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবারও ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত বিমান ঘাঁটিতে গোষ্ঠীটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে ইসরায়েল। রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মস্কোর প্যারেডে অংশ নেওয়া বিশ্ব নেতাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে না ইউক্রেন। পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাটক বলে উড়িয়ে দিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উত্তরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেলেনস্কির বক্তব্য সরাসরি হুমকি এবং তার সরকার একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। এদিকে রাশিয়ার একটি বন্দর শহরে কিয়েভের ড্রোন হামলায় শিশুসহ ৫ জন আহত হয়েছেন। জবাবে রুশ ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভে আহত হয়েছেন অন্তত ৪৬ জন। আগামী ৯ মে রাশিয়ায় বিজয় দিবস উদযাপিত হবে। এই দিবসকে ঘিরে এর মধ্যেই রাজধানী মস্কোতে শুরু হয়েছে আয়োজনের নানা প্রস্তুতি। বিজয় দিবসের প্যারেডের অনুশীলন করছেন রুশ সেনারা। এমনকি বিজয় দিবস উপলক্ষে ৮ মে থেকে ১০ মে পর্যন্ত ৩ দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মানবিক দিক বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। বিজয় দিবসের প্যারেডে চীন, ভারত, ব্রাজিল ও সার্বিয়া সহ একাধিক দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছে মস্কো। তবে যুদ্ধবিরতির প্রস্তাবকে পুতিনের সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ৩০ দিনের একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানান। এ দাবি পূরণ না হলে বিজয় দিবসের প্যারেডে অংশ নেওয়া নেতাদের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি।
এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণদের নিরাপত্তার হুমকি দিচ্ছেন। এটি একটি আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাসী বক্তব্য বলে ক্ষোভ জানান তিনি। জেলেনস্কির এমন মন্তব্য ইউক্রেন সরকারের নব্য নাৎসিবাদী অবস্থানকেই সামনে নিয়ে এসেছে বলে দাবি ক্রেমলিনের। এই বাকযুদ্ধের মধ্যে ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে শুক্রবার রাতভর রাশিয়ায় 183টি ড্রোন ও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে ইউক্রেন। রুশ বন্দর শহর নভরোসিস্কে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন, আহত হয়েছেন বেশ কয়েকজন। শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ইউক্রেনের হামলার জবাবে শুক্রবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায়। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স যৌথ মহড়া, অংশ নেবে জাপান অস্ট্রেলিয়া। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাড়ছে আধিপত্য বিস্তারের লড়াই। অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন অ্যান্থনি আলবানিজ। লিবারেল পার্টির নেতা পিটার ডাটন শুধু নির্বাচনেই হারেননি, হারিয়েছেন নিজের আসনও। দেশটির নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 150 আসনের মধ্যে লেবার পার্টি অন্তত 86টি আসন পেতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে জীবনযাত্রার ব্যয়, ট্রাম্প ঘেঁষা, কট্টর রাজনীতি এবং স্বাস্থ্য খাতের সংকট সব মিলিয়ে ভোটারদের রায় গেছে স্থিতিশীলতার পক্ষে। সিডনির লেবার পার্টির সদর দফতরে সমর্থকদের উল্লাসের মাঝে বিজয়ের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। জানিয়ে দেন, এবার সংখ্যাগরিষ্ঠতা আরও বেড়ে লেবার পার্টি ফের ক্ষমতায় আসছে। এই নির্বাচনের মধ্য দিয়ে আলবানিজ হলেন গত 2 দশকে প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী যিনি পরপর 2 মেয়াদে জয় পেলেন। অস্ট্রেলিয়ান ইলেকটোরাল কমিশনের তথ্য অনুযায়ী 150 আসনের মধ্যে 86টিতে জয় পেতে চলেছে লেবার পার্টি, যা গতবারের তুলনায় 9টি আসন বেশি। বিপরীতে ডাটনের নেতৃত্বাধীন কনজারভেটিভ জোটের আসন নেমে এসেছে মাত্র 40-এ। বিশ্বজুড়ে অনিশ্চয়তার এই সময়ে অস্ট্রেলিয়ার নাগরিকরা প্রত্যাশা ও সংকল্প বেছে নিয়েছে। ন্যায়ের প্রতি বিশ্বাস ও একে অপরের প্রতি আস্থা নিয়ে আমরা আবার অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ গড়ার কাজে ফিরছি। ছিল নাটকীয়। 24 বছর ধরে রাখা নিজের আসন ডিকসনও এবার খুইয়েছেন। ব্রিসবেনের এই আসনে লেবার প্রার্থী আলি ফ্রান্স প্রায় 60% ভোট পেয়ে ডাটনকে পরাজিত করেন, যেখানে ডাটন 22 বছর ধরে নির্বাচিত হয়ে আসছিলেন। পরাজয়ের ভাষণে তিনি দুঃখ প্রকাশ করে দায় স্বীকার করেন। নির্বাচনী প্রচারণায় আমরা যথেষ্ট ভালো করতে পারিনি, আর নির্বাচনের ফলাফলই তা জানিয়ে দিচ্ছে, এবং এর সম্পূর্ণ দায় আমি স্বীকার করছি। আমি প্রধানমন্ত্রীকে ফোন করে তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছি। অস্ট্রেলিয়ার এবারের নির্বাচনের বড় ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয়, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, আবাসন সংকট এবং অভিবাসন নীতি। বিশ্লেষকের মতে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আলবানিজের জয় এক বিস্ময়। বছর শুরুর দিকে জনপ্রিয়তা ছিল তলানিতে, তবে ট্রাম্পপন্থী ভাবমূর্তি, অভিবাসন ও চীনের বিরুদ্ধে কঠোর মনোভাব ডাটনের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলবানিজকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশ্বাস দিয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার নির্বাচনে শুধু বিরোধী নেতা পিটার ডাটনেরই হার নয়, হার হয়েছে এক ধরনের রাজনীতিরও। গণমাধ্যমের ধারণা, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের মতো কট্টর রক্ষণশীলতা আর বিভাজনমূলক বার্তা নিয়ে মাঠে নেমেছিলেন ডাটন। কিন্তু ভোটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্পীয় রাজনীতি অস্ট্রেলিয়ায় চলবে না। নিজের আসন হারিয়ে এখন এই বার্তায় বুঝে নিতে হচ্ছে ডাটনকে। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে পিটার ডাটনের পরাজয়ে এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে এর পেছনের কারণ নিয়ে শুরু হয়েছে বিস্তর গবেষণা। শুধু প্রধানমন্ত্রীর গদি নয়, নিজের দীর্ঘদিনের আসন ডিকসনও খুইয়েছেন তিনি। বিপরীতে অ্যান্থনি আলবানিজ চমক দেখিয়ে দ্বিতীয় মেয়াদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরেছেন ক্ষমতায়।
ডাটনের এই পরাজয়ের পেছনে তার সঙ্গে ট্রাম্পের চিন্তাধারার সাদৃশ্যকে দায়ী করছেন বিশ্লেষকরা। তার কট্টরপন্থী অবস্থান, অভিবাসন নীতিতে কঠোরতা আর চীনের প্রতি বিরূপ মনোভাব সবকিছুতেই মিল পাওয়া যায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। যদিও ডাটন এই তুলনা অস্বীকার করেছেন, তবে লিবারেলদের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের প্রভাব ফুটে উঠতে দেখা যায় বলে জানায় গণমাধ্যম। কেবল নীতি নয়, দলীয় অবস্থানেও ছিল মার্কিন রিপাবলিকানদের ছায়া। জোট সরকারের তরফে গভর্নমেন্ট এফিসিয়েন্সি মন্ত্রীর পদে নিযুক্ত করা হয় জাসিন্তা নাম্পিজিনপা প্রাইসকে, যিনি প্রকাশ্যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন টুপি পরে ছবি তোলেন, যা অস্ট্রেলীয় রাজনীতিতে বিরল এক দৃষ্টান্ত। এছাড়াও ডাটনের প্রতিশ্রুতি ছিল 40,000 সরকারি চাকরি কমানো, যা শুনে অনেকেই স্মরণ করেন ইলন মাস্কের DOGE-র কথা। এরপর যদিও জনরোষে পড়ে নিজেই সেই পরিকল্পনা থেকে সরে আসেন। ট্রাম্পের মতোই ডাটনও কর ছাড়, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো, স্বাস্থ্য খাতে $1 বিলিয়ন ব্যয়ের মতো বিপুল প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রচারণার সময়। আবার একই সঙ্গে বলেছেন সরকারি ব্যয় কমানোর কথা। এ ধরনের পরস্পর বিরোধী বার্তা ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে যেমন ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ আর বেপরোয়া নীতিমালা বাজারে অস্থিরতা তৈরি করেছে, তেমনি ডাটনের কথিত ট্রাম্প ঘেঁষার অর্থনীতি নিয়ে অস্ট্রেলীয়দের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক আর বাণিজ্য যুদ্ধ নিয়ে ডাটন স্পষ্ট কোনো মতামত দিতে পারেননি। এ অবস্থায় ডাটনের এই পরাজয়কে অনেকেই দেখছেন ট্রাম্পীয় রাজনীতির হার হিসেবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মৌসুমে মক্কায় হজ যাত্রীদের জন্য আবাসন সুবিধা বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবার প্রায় 18 লাখ হজ যাত্রীকে সেবা দিতে প্রস্তুত পবিত্র নগরী। বিদেশি হজ যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ মানদণ্ড মেনে নিয়ে তৈরি হয়েছে এসব ভবন। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। চলতি বছরের হজ মৌসুম ঘিরে মক্কায় আবাসন সক্ষমতা বৃদ্ধি করেছে সৌদি কর্তৃপক্ষ। এবার প্রায় 18 লাখ হজযাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্যে এ পর্যন্ত 3,161টি ভবনকে লাইসেন্স দিয়েছে মক্কার মেয়র অফিস, যেখানে 4,29,000-এর বেশি কক্ষ প্রস্তুত। হজযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ মানদণ্ড মেনে তৈরি করা হয়েছে এসব ভবন। বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন প্রথম দফার হজ যাত্রীরা। হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে 29 এপ্রিলের পর মক্কায় হজ যাত্রী ছাড়া সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ওমরাহ পালনের জন্য আগত বিদেশি নাগরিকদেরও ওই দিনের মধ্যে সৌদি আরব ছাড়তে হয়েছে। নির্ধারিত সময়ের পরে কেউ অবস্থান করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত বছর হজ পালন করেন প্রায় 18 লাখ মানুষ, এর মধ্যে 16 লাখই ছিলেন বিদেশি। এবছর বাংলাদেশ থেকে হজ পালন করবেন 87,100 জন। আরিফুর রহমান, সময় সংবাদ। এবং ঝোড়ো বাতাসের কারণে নিউজিল্যান্ডের বেশ কিছু এলাকায় এখনও জরুরি অবস্থা জারি রয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়। আবহাওয়া বিভাগ জানায়, শুক্রবার বেশিরভাগ সতর্কতা তুলে নিলেও রাজধানীর ওয়েলিংটন সহ বিভিন্ন এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্ধ রয়েছে প্রধান সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান। তবে পুনরায় চালু হয়েছে ওয়েলিংটন বিমানবন্দর। সাত 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা এবং চিলি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, দেশ দুটির দক্ষিণ উপকূলে 10 কিলোমিটার গভীরে ভূকম্পটি আঘাত হানে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে এরপরই চিলিতে সুনামি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুনামির জেরে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে 300 কিলোমিটারের মধ্যে উপকূলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। আন্তর্জাতিক সময়। ভারতের মণিপুরে জাতিগত সহিংসতার 2 বছর পূর্তিতে রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ইম্ফল সহ একাধিক এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনী। 2 বছর পেরিয়ে গেলেও মণিপুরে শান্তির পথ এখনও স্পষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। মণিপুরে জাতিগত উত্তেজনার 2 বছর পূর্তিতে শনিবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্তৃপক্ষ। রাজধানী ইম্ফল সহ স্পর্শকাতর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য।
2023 সালে আদালতের এক সুপারিশকে কেন্দ্র করে মেইতেই ও কুকি গোষ্ঠীর মধ্যে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। মেইতেই গোষ্ঠী মূলত উপত্যকা অঞ্চলে বসবাস করে, যেখানে রয়েছে উন্নত অবকাঠামো ও আর্থিক সুযোগ সুবিধা। অপরদিকে পাহাড়ি এলাকায় বসবাসকারী কুকি গোষ্ঠী বরাবরই অবহেলিত বলে দাবি করে নিজেদের। সংঘর্ষের কারণে গেল 2 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 250 জন, বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। পরিস্থিতির অবনতির ঘটায় রাজ্য জুড়ে সামরিক টহল জোরদার করা হয়েছে। এছাড়া প্রতিবেশী মিয়ানমার থেকে যাওয়া শরণার্থীদের প্রবেশকেও সহিংসতার একটি কারণ হিসেবে দেখছে কেন্দ্রীয় সরকার। 2 বছর পেরিয়ে গেলেও শান্তির পথ এখনও স্পষ্ট নয় মণিপুরে। সহিংসতা থামাতে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার দাবি উঠলেও পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার গোয়ার শিরগাঁওয়ের একটি মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্দিরে বড় ধর্মীয় সমাবেশ চলাকালে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 1 জন নিহত হয়েছেন। এই ঘটনার ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি বাড়ি। স্থানীয় সময় শনিবার সিমি ভ্যালিতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি ছোট্ট উড়োজাহাজ 2টি বাড়ির ওপরে আছড়ে পড়ে, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় দ্রুত বাড়ির বাসিন্দাদের বের হয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। দেখছেন আন্তর্জাতিক সময়। সৌদি আরবের মক্কাগামী পথ বা রোড টু মক্কা উদ্যোগের 7 বছর পূর্ণ হয়েছে। হজ যাত্রীদের যাত্রা সহজ করতে নেওয়া এই ব্যতিক্রমী কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় 9,40,000 মানুষ উপকৃত হয়েছেন। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। যাত্রার আগেই সম্পন্ন হচ্ছে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা। সৌদি সরকারের বিশেষ কর্মসূচি মক্কাগামী পথ এখন হজ যাত্রীদের জন্য বড় এক স্বস্তির নাম। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, বাংলাদেশ, তুরস্ক ও কোট ডি আইভোয়ার এই 7টি দেশের 11টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এই সুবিধা পাচ্ছেন হজ যাত্রীরা। বিমানবন্দরেই সম্পন্ন হচ্ছে বায়োমেট্রিক তথ্য গ্রহণ, ই ভিসা ইস্যু, স্বাস্থ্য যাচাই এবং পাসপোর্ট প্রক্রিয়া। যাত্রীদের লাগেজও ট্যাগ করে সরাসরি পাঠানো হয় মক্কা বা মদিনায় তাদের নির্ধারিত আবাসে। ফলে সৌদিতে নেমেই হজযাত্রীরা পেয়ে যান এক ঝামেলামুক্ত অভিজ্ঞতা। 2017 সালে চালু হওয়া এই উদ্যোগে কাজ করছে সৌদি আরবের একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও তথ্য মন্ত্রণালয়, সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং কাস্টমস ও পাসপোর্ট বিভাগ। হজ যাত্রীদের অভিজ্ঞতা আরও সহজ, নিরাপদ ও স্মরণীয় করে তুলতেই সৌদি সরকারের এই আধুনিক ও প্রযুক্তি নির্ভর পদক্ষেপ। আশা করা হচ্ছে ভবিষ্যতে আরও অনেক দেশ এই উদ্যোগের আওতায় আসবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে পুনর্মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন প্রিন্স হ্যারি। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাজপরিবারের সঙ্গে পুনর্মিলনের ইচ্ছা থাকলেও নিরাপত্তা সংক্রান্ত বিরোধের কারণে তার বাবা রাজা 3য় চার্লস তার সঙ্গে কথা বলছেন না। তবে ব্রিটিশ সরকারের নিরাপত্তা নীতি আরও জটিল করেছে তার এই চেষ্টাকে। 2020 সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই রাজপরিবার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চলেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। বই, ডকুমেন্টারি, সাক্ষাৎকার সবখানে রাজপরিবারের বিরুদ্ধে অভিযোগের তীরে বিদ্ধ করেন হ্যারি মেগান দম্পতি। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের বিষয়ে আবারও মুখ খুলেছেন হ্যারি। জানালেন, এত কিছুর পরও রাজপরিবারের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন তিনি। তবে নিরাপত্তা না থাকায় সন্তানদের সঙ্গে যুক্তরাজ্যে ফেরা সম্ভব নয় বলে জানান তিনি। বিবিসিকে দেয়া এক আবেগঘন সাক্ষাৎকারে হ্যারি বলেন, ঝগড়া বিবাদ ভুলে পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান তিনি। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু সন্তানদের নিজ ভূমি দেখাতে পারছি না। এটা ভীষণ কষ্টের। সাবেক এই ডিউক অফ সাসেক্স বলেন, নিরাপত্তা সংক্রান্ত কারণে বাবা 3য় চার্লস তার সঙ্গে কথা বলছেন না। বাবার বয়স হয়েছে, তার উপর অসুস্থ। সে কারণে রাজপরিবারের সঙ্গে সম্পর্ক মেরামতের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন হ্যারি।
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি লড়াইও পরাজিত হ্যারি। আদালতের রায়ের পর বললেন তার নিরাপত্তা উদ্দেশ্য প্রণোদিতভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের হস্তক্ষেপ চান তিনি। হ্যারি আরও বলেন, এটা শুধু পরিবার নিয়ে দ্বন্দ্ব নয়, মানবিক নিরাপত্তারও প্রশ্ন। প্রিন্স হ্যারির বাবা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস বর্তমানে ক্যান্সারে আক্রান্ত, যা হ্যারিকে আরও উদ্বিগ্ন করে তুলেছে। যদিও বাকিংহাম প্যালেস বলছে চার্লসের ক্যান্সারের চিকিৎসা ভালোভাবেই চলছে, তবে পুত্র হ্যারির অভিযোগ তিনি পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেও তাকে আলাদা করে রাখা হয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নাগরিক টিম ফ্রিডের শরীরের অ্যান্টিবডি থেকে তৈরি করা হয়েছে সাপের বিষের প্রতিষেধক। এই প্রতিষেধক দিয়ে 19টি ভিন্ন প্রজাতির সাপের বিষকে প্রতিরোধ করা যাবে বলে দাবি করেছেন গবেষকরা। 18 বছর ধরে নিজের শরীরে অ্যান্টিবডি আরও কার্যকর করতে 700 বারের বেশি সাপের বিষ ইনজেকশনের মাধ্যমে শরীরে নিয়েছেন টিম। 200 বারেরও বেশি সহ্য করেছেন সাপের কামড়ও। সাপের কামড় মানে মৃত্যু সংখ্যা। বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় প্রতিদিনই গড়ে 380 জন মারা যান এই বিষক্রিয়ায়। বহু ক্ষেত্রে সময় মতো প্রতিষেধক বা অ্যান্টিভেনম না পাওয়ায় প্রাণ হারান অসংখ্য মানুষ। অথচ অ্যান্টিভেনম তৈরির বিজ্ঞান এখনও আটকে আছে এক এক প্রজাতির জন্য এক এক ওষুধে। ঠিক এমন পরিস্থিতিতে উল্টো পথে হেঁটেছেন যুক্তরাষ্ট্রের টিম ফ্রিড। গত 18 বছর ধরে নিজেই নিজের শরীরে 700 বারের বেশি ইনজেকশন দিয়েছেন বিশ্বের সবচেয়ে বিষধর সাপগুলোর তৈরি বিষ দিয়ে। মুম্বাইয়ের রাস্তার গোখরা সাপ থেকে শুরু করে আফ্রিকার ব্ল্যাক মাম্বা, টিমের শরীরে অ্যান্টিবডি গঠনে সহায়ক হয়েছে প্রায় সব সাপেরই ভয়ানক বিষ। ভয়ঙ্কর এই যাত্রায় টিম 200 বারের বেশি সাপের কামড় সহ্য করেছেন। একবার পরপর 2 গোখরার কামড়ে কোমায়ও চলে যান, কিন্তু থেমে থাকেননি টিম। তার শরীরের প্রতিরক্ষা কোষগুলো এখন 19টি ভিন্ন প্রজাতির সাপের বিষকে প্রতিরোধ করতে সক্ষম বলে দাবি গবেষকদের। তারা জানান পরীক্ষাগারে এই অ্যান্টিবডি সফলভাবে প্রতিরোধ করেছে মারাত্মক বিষের প্রভাব। একসময় ট্রাক মেরামত করা মানুষটি এখন বিজ্ঞানীদের চোখে হিউম্যান অ্যান্টিভেনম। এই গবেষণা যদি ক্লিনিক্যাল ট্রায়াল পেরোয়, তবে প্রতিবার সাপ চিহ্নিত করার ঝুঁকি ছাড়াই এই একটিমাত্র ওষুধেই রক্ষা পাবে লাখো প্রাণ, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাশ্মীরে হামলার আগাম খবর ছিল গোয়েন্দাদের কাছে। এলাকার তথ্য ভুল থাকায় ঠেকানো যায়নি দাবি ভারতীয় গণমাধ্যমের। ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে রাশিয়ার হস্তক্ষেপ। গাজায় মানবিক বিপর্যয়, কেবল বোমা হামলায় নয়, প্রাণ যাচ্ছে অনাহারেও। ক্ষুধার জ্বালায় মারা গেছেন অন্তত 57। খাদ্য ও ঔষধ ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। বিমান হামলায় নিহত আরও 39। এবং অস্ট্রেলিয়ার নির্বাচনে লেবার পার্টির ভূমিধস জয়। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন অ্যান্থনি আলবানিজ। 150 আসনের মধ্যে পেতে যাচ্ছে 86, বিরোধীদের ভরাডুবি। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়ের।